আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। 8ই আগস্ট 2024 নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় বসলেন, কে তাকে বসালো? মাসখানেক পর নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের সভায় ইউনূস নিজের মুখে বলেছেন তার নিয়োগকর্তা ছাত্ররা। ছাত্রদের মাথায় কে? জামাত। তার মানে ইউনূসের আসল নিয়োগকর্তা জামাত। জামাতের জোর কোথায়? বাংলাদেশ সেনার জোরে চলছে জামাত। বাংলাদেশ সেনাকে চালাচ্ছে কে? পাকিস্তানের আইএসআই এর মাথায় আমেরিকা। এই ছিল বাংলাদেশে 24-এর বিপ্লব বলুন আর ষড়যন্ত্র বলুন, তার আসল চেহারা। পরিকল্পনা আমেরিকার, বাস্তবায়িত করার দায়িত্ব ছিল মুখ্যত জামাতের। জামাত খুব সুন্দরভাবে সাজিয়েছিল প্লট, ঘুঁটি সাজিয়েছিল। ইউনূসকে বেছে নিয়েছিল কারণ লোকটা রাজনীতির লোক নয়, কিন্তু রাজনৈতিক উচ্চাসা সেটা আবার ভয়ঙ্কর। ক্ষমতালোভী, নোবেলজয়ী, উদার চিন্তাধারার মানুষ হিসেবে পরিচিতি, তার উপর আবার ধার্মিক মুসলমান নন, নামাজ পড়েন না, সমকামিতাকে সমর্থন করেন, ডিপ স্টেটের কাছের মানুষ। এমন লোককে ক্ষমতার টোপ দিয়ে সামনে রেখে আড়াল থেকে জামাতের যে এজেন্ডা সেটা সফল করা সহজ। এই কাজটা যদি জামাতের আমির বা অন্য কোনো পাড় ইসলামী মতাদর্শের নেতাকে দেয়া হতো, তিনি কি করতে পারতেন? এত সহজে, এত নির্বিঘ্নে করতে পারতেন না। সেই জন্যই বিপরীত বিচারধারার মানুষ হিসেবে পরিচিত হলেও মোহাম্মদ ইউনূসকে বেছে নিয়েছিল জামাত। জামাত এটাও বুঝেছিল আধুনিক, উদারবাদী, গরিবের মাসিহা এই চেহারার আড়ালে এই মানুষটা গরিবের রক্ত চুষে খাওয়ার ব্যাপারটা জানে ভালো। অর্থাৎ খুব ভালো একটা মুখোশ এই লোকটার আছে, একে দিয়ে কাজ হবে। আর এই বেছে নেওয়াটা যে কত সঠিক ছিল, গত 1 বছরের বাংলাদেশ সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। ভাবুন তো, জামাতের আমির শফিকুর রহমান তিনি যদি আজ প্রধান উপদেষ্টার চেয়ারে থাকতেন, আর তিনি যদি এইভাবে বেছে বেছে গণহারে জেল থেকে জঙ্গিদের ছাড়তেন, ইউনূসের মতো যে আজ যেটা ইউনূস করেছেন এতদিন ধরে, তাহলে দেশে বিদেশে কিরকম হল্লা হতো সেটা একবার ভাবুন তো। যেভাবে মব জাস্টিসের নামে পুলিশ হত্যা চলেছে, গত বছর আগস্টে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে কচুকাটা হয়েছে, যেভাবে মানবাধিকারের 12টা বাজানো হয়েছে বাংলাদেশে, সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে ভাঁড়ে পরিণত করা হয়েছে, যেভাবে মেয়েদের ইসলামী আইন কানুনের বস্তায় বন্দি করা হয়েছে, এই সব কাজ জামাতের আমির প্রধান শাসকের চেয়ারে বসে করলে তার কি প্রতিক্রিয়া হতো বিশ্বজুড়ে একবার ভাবুন তো। হই হই করে উঠত সবাই। কিন্তু এসব কাজ করা হয়েছে ইউনূসকে নেতৃত্বে রেখে। তার ফল দেখুন, যে সমালোচনার ঢেউ ওঠা উচিত ছিল তার কিছুই ওঠেনি। সুতরাং মুখ হিসেবে ইউনূসকে বেছে নিয়ে জামাত দুরন্ত চাল দিয়েছে। জামাতের আর একটা খুব ভালো চাল, সেটা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একেবারে ঠিকঠাক ব্যবহার করাটা। একেবারে প্রথম থেকে এমন একটা ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল যেন ওয়াকার হলেন ইউনূসের বিরোধী। তিনি যেন ইচ্ছা না থাকলেও ইউনূসকে মেনে নিতে বাধ্য হচ্ছেন। প্রচার করা হলো
প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের নাম উঠতে ওয়াকারুজ্জামান নাকি তীব্র আপত্তি করেন। এমনই তীব্র সে বিরোধিতা বা আপত্তি যে কয়েক মিনিটের মধ্যে আবার ঘুরে গিয়ে সেটা মেনেও নেন। কারণ তিনি তো ভালোই জানেন ইউনূস হচ্ছে যন্ত্র, আসল যন্ত্রীকে, যন্ত্রী হচ্ছেন জামাত। এই সবটাই আসলে জামাতের গেম প্ল্যান, মানুষকে বুজরুকি দেওয়ার চাল। সরকারের মধ্যে কিঞ্চিত বিরোধিতার একটা জায়গা রাখলে বাইরে থেকে বিরোধিতার স্পেসটা কমে যায়, পাবলিককে ধোঁকা দেওয়ার কাজটা ভালোভাবে করা যায়। সবাই ভাবতে থাকে আরে ইউনূস যা করছেন করুন, উনি তো যা করছেন তার বিরুদ্ধে তো কথা বলছেন ওয়াকারুজ্জামান। এই প্ল্যান যে কতটা সফল সেটা গত 1 বছর সেনাপ্রধান যা করেছেন সেটা দেখলে বোঝা যায়। ইউনূসকে দিয়ে এ পর্যন্ত জামাত যা যা করিয়ে নিয়েছে তার সবগুলোতেই আপত্তি তুলেছেন সেনাপ্রধান, কিন্তু কোনোটাতেই সেনাপ্রধানের তরফ থেকে কোনো রকমের বাধা সৃষ্টি করা হয়নি। মব সন্ত্রাস, অপারেশন ডেভিল হান্ট, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো একের পর এক গুড়িয়ে দেয়া, ধানমন্ডির 32 নম্বর ভেঙে ফেলা, সাম্প্রতিক গোপালগঞ্জের যে ঘটনা, আরও অজস্র কাজ। সব কাজে কম বেশি বিরোধিতা মৌখিকভাবে করেছেন সেনাপ্রধান, কিন্তু সব কাজেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিয়ে গেছে, মদদ দিয়েছে সেনা, কোথাও কোনো বাধা সৃষ্টি করেনি। সরকারের অপশাসনের ফলে যখন মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, সরকার বিরোধী মানসিকতা তীব্র হচ্ছে, তখন সেনাপ্রধানকে দিয়ে যাত্রা দলের বিবেকের মতো কিছু গান গাইয়ে নেওয়া হয়েছে। তিনি গান গেয়েছেন, সরকারের সমালোচনা করেছেন, জ্ঞানের কথা বলেছেন, কাজের কাজ শূন্য। এই সব কিছুই প্ল্যান মাফিক। গাছেরও খাওয়া হলো, তলারও কুড়োনো হলো, সরকারি এজেন্ডা পুরো হলো, আবার বিরোধিতার স্পেসটাও নিজেদের কাছে রাখা গেল। ওয়াকারুজ্জামানের এই ভূমিকা মানুষ ধরতে পারেনি অনেক দিন। ভেবেছে ওয়াকার সাধারণ মানুষের বন্ধু, তাদের সঙ্গে আছে, এবং ইউনূস সরকারের অপশাসন থেকে বাংলাদেশকে বাঁচাবার একমাত্র মানুষ হচ্ছেন ওয়াকারুজ্জামান। তাকে মুক্তির দূত ভাবছিল মানুষ। এই প্রসঙ্গে ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগ ও ভারত ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরেছিল কিন্তু জামাত। তার সঙ্গে জামাতপন্থী তথা পাকিস্তানপন্থীদের বিরোধের একটা কাল্পনিক ছবি তৈরি করে খুব প্রচার করা হয়েছে, ওই যে ফৈজুর রহমান ইত্যাদি ব্যাপার ট্যাপারগুলো। যাতে কেন তৈরি করা হয়েছে? যাতে ওয়াকারুজ্জামানের একটা লার্জার দ্যান লাইফ ভাবমূর্তি তৈরি করা যায়। এটা করার ফলে খুব এফেক্টিভলি অপোজিশন স্পেসকে আটকে দেয়া গেছে। ভারতের গোয়েন্দারাও কিন্তু এই খেলাটি প্রথমে ধরতে পারেননি। তারাও ভেবেছিলেন ওয়াকারুজ্জামান বিশ্বাসযোগ্য, অনেকটাও নির্ভর করেছিলেন ওয়াকারুজ্জামানের ওপর। সেই নির্ভরতা যে অপাত্রে গেছে, ওয়াকারুজ্জামান যে জামাতের গেম প্ল্যানের বড় অংশ, হিস্সা, সেটা বেরিয়ে পড়ল গোপালগঞ্জে সেনার গুলি চালনা ও তার ফলে যে বিপুল হতাহত হয়েছে সেই ঘটনায়। তার আগে আরো ছোটখাটো অনেকগুলো ইঙ্গিত আসছিল, কিন্তু ওই যে বাংলাদেশের ডুবন্ত মানুষ একটা খড়কুটোকে ধরেও আশ্রয় করেও বাঁচতে চাইছিল, তারা ভেবেছিল যে ওয়াকারুজ্জামান সেই খড়কুটো, তাই তাকে ধরেছিল। যে রাষ্ট্রীয় সন্ত্রাস সেনাবাহিনী ও র্যাব চালাচ্ছে গোপালগঞ্জে, তাতে স্পষ্ট প্রমাণ হয় 24শে জুলাই ষড়যন্ত্রের মূল শরিক ছিল এই সেনাপ্রধান। সেদিন গুলি না চালানোর সিদ্ধান্ত সেনা জওয়ানদের ছিল না,
ছিল ওয়াকারুজ্জামানের। তিনি মিথ্যে কথা বলেছিলেন যে সেনা গুলি চালাতে চায় না নিরস্ত্র জনতার ওপর। সেই একই সেনা গুলি চালিয়েছে নিরস্ত্র গোপালগঞ্জের মানুষের উপর। সেটাই সেদিন তিনি জামাতের এজেন্ডা বাস্তবায়িত করতে সেদিন রাইফেল নামিয়ে রেখেছিলেন। শেখ হাসিনাকে শকুনের মুখে ফেলে দিয়েছিলেন। শেখ হাসিনা যে সেদিন বেঁচে গিয়েছে সেটা ভারতের জন্যে, নইলে প্রধানমন্ত্রীকে মেরে মুজিবুর রহমানের পুত্র কন্যাদের মধ্যে কাউকে আর বাতি দেওয়ার মতো কেউ থাকতো না। গণভবনে গোপনে স্নাইপারদের ঢুকিয়ে হাসিনাকে খতম করার পেছনেও ছিলেন এই ওয়াকারুজ্জামান। প্রধানমন্ত্রীর নিজস্ব গার্ডরা তারা বানচাল করে দিয়েছিল সেদিন হত্যার চক্রান্ত। আর ছিল ভারতের সেনাপ্রধানের তার যোগাযোগ। ওয়াকারুজ্জামানকে নিয়ে এইসব কথা যদি আজ থেকে 6 মাস আগে বলতাম তাহলে শুনতে হতো আমি গুজব তৈরি করছি, গুজব ছড়াচ্ছি। আজ সবাই বুঝতে পারছেন এটা গুজব নয়, সত্যি। বুঝতে পারছেন ওয়াকার আসলে কে। আবার এটাও সত্যি যে ইউনূস এখন পালাতে চাইছেন। কেন তিনি পালাতে চাইছেন? এই জন্য যে তার নিজের